নবম পে স্কেল ও দুর্নীতি প্রতিরোধের মধ্যকার গভীর ও বহুমাত্রিক সম্পর্ক নিয়ে আজ আমরা এক বিশদ আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের দুর্নীতি একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ প্রতি বছরই নিচের দিকে থাকে। সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের অনেক সাধারণ মানুষের রয়েছে। এই দুর্নীতির পেছনে অনেক কারণ আছে, যেমন দুর্বল জবাবদিহিতা, আইনের অপর্যাপ্ত প্রয়োগ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক চাপ। কিন্তু একটি কারণ যা প্রায়ই আলোচনায় আসে না, সেটি হল সরকারি কর্মচারীদের অপর্যাপ্ত বেতন। যখন একজন কর্মচারী তার বেতনে সংসার চালাতে পারেন না, তখন অনানুষ্ঠানিক আয়ের প্রলোভন তাকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। এই সত্যটি সহজ, কিন্তু অনেক সময় নীতি নির্ধারকরা স্বীকার করতে চান না। নবম পে স্কেলে পর্যাপ্ত বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতি কতটুকু কমবে, কিভাবে কমবে, এবং শুধু বেতন বৃদ্ধি কি যথেষ্ট নাকি সঙ্গে আরও কিছু দরকার, এই প্রশ্নগুলোর উত্তর আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেলকে দুর্নীতি প্রতিরোধের একটি কার্যকরী হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে যুগান্তকারী পরিকল্পনা তৈরি হচ্ছে, আজকের প্রতিবেদনে সেই বিষয়টি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হবে। দুর্নীতি ও অপর্যাপ্ত বেতনের মধ্যকার সম্পর্কটি প্রথমে তাত্ত্বিকভাবে বোঝা দরকার। অর্থনীতিতে দুর্নীতিকে বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন যে একজন কর্মচারী দুর্নীতি করার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি অবচেতন হিসাব করেন। একদিকে থাকে দুর্নীতি থেকে প্রাপ্ত আর্থিক সুবিধা, অন্যদিকে থাকে ধরা পড়ার ঝুঁকি ও শাস্তির ভয়। যখন বৈধ বেতন পর্যাপ্ত থাকে, তখন দুর্নীতির আর্থিক প্রণোদনা কমে যায়, কারণ নিজের চাকরি ও সম্মান নিয়ে ঝুঁকি নেওয়ার মতো যথেষ্ট চাপ তখন আর থাকে না। কিন্তু যখন বৈধ বেতনে সংসার চালানো যায় না, তখন দুর্নীতির প্রলোভন প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই তত্ত্বটি বাংলাদেশের বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক। ধরা যাক একজন সাধারণ ভূমি অফিসের কর্মচারীর কথা, যার মাসিক বেতন ২০,০০০ টাকা, কিন্তু তার ঢাকা শহরের বাসার ভাড়াই ২৫,০০০ টাকা। পরিবারের অন্যান্য খরচ, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার ব্যয় মেটানোর পর তার পক্ষে দুর্নীতি না করে সৎভাবে জীবনযাপন করাটা প্রায় অবাস্তব একটি প্রত্যাশা। এই রূঢ় বাস্তবতাকে স্বীকার করেই দুর্নীতি প্রতিরোধের নীতি প্রণয়ন করতে হবে। বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় কেন্দ্রগুলো হল সেই সরকারি বিভাগগুলো যেখানে সাধারণ মানুষের সঙ্গে প্রতিদিন সরাসরি লেনদেন হয়। ভূমি রেজিস্ট্রি অফিস, বিআরটিএ, পাসপোর্ট অফিস, পুলিশ থানা, আদালত প্রাঙ্গণ, সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি লাইসেন্স প্রদানকারী দপ্তরে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। এই দপ্তরগুলোতে কর্মরত কর্মচারীরা প্রতিদিন বহু মানুষের সঙ্গে কাজ করেন এবং তাদের সেবা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে একটি প্রচ্ছন্ন বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ সব সময়ই থাকে। নবম পে স্কেলে এই দপ্তরগুলোর কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং একই সঙ্গে ডিজিটাল সেবা প্রক্রিয়া চালু করলে দুর্নীতির সুযোগ ও প্রণোদনা উভয়ই অভাবনীয় হারে কমবে। পুলিশ বিভাগ ও দুর্নীতির সম্পর্কটি আমাদের সমাজে অত্যন্ত সংবেদনশীল, কিন্তু চরম বাস্তব। বাংলাদেশে পুলিশের ভূমিকা নিয়ে সমাজে মিশ্র ধারণা প্রচলিত রয়েছে। একজন সাধারণ পুলিশ কনস্টেবল বা উপপরিদর্শকের মাসিক বেতন জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেক কম, কিন্তু তিনি প্রতিদিন এমন সব পরিস্থিতি ও পরিবেশে কাজ করেন যেখানে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের ব্যাপক সুযোগ রয়েছে। একটি মামলার তদন্ত করতে গিয়ে, গভীর রাতে একটি চেকপোস্টে ডিউটি করতে গিয়ে বা একটি থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ নেওয়ার সময় অনেক ক্ষেত্রেই অনানুষ্ঠানিক অর্থ লেনদেন ঘটে। এই অনাকাঙ্ক্ষিত লেনদেনের পেছনে অন্যতম প্রধান কারণ হল বেতনের চরম অপ্রতুলতা। নবম পে স্কেলে পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল স্তরের সদস্যের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলে এবং একই সঙ্গে বডি ওর্ন ক্যামেরা বা সিসিটিভির মতো কার্যকর ডিজিটাল তদারকি ব্যবস্থা চালু করলে পুলিশ বিভাগে দুর্নীতি দৃশ্যমান মাত্রায় হ্রাস পাবে। এটি শুধু পুলিশ সদস্যদের জন্যই নয়, বরং সেবা প্রশাসী সাধারণ মানুষের জন্যেও একটি অনেক বড় সুখবর হবে।
রাজস্ব বিভাগ ও কাস্টমসের দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রতিদিন একটি বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কর আদায়কারী কর্মচারীরা যখন কম বেতনে কাজ করেন, তখন করদাতাদের সঙ্গে যোগসাজশ করে অনানুষ্ঠানিক লেনদেনের প্রলোভন অত্যন্ত তীব্র হয়। একজন কর কর্মচারী যদি কোনো অসাধু ব্যবসায়ীর করের হিসাব সামান্য কম দেখান এবং বিনিময়ে কিছু অনানুষ্ঠানিক সুবিধা বা ঘুষ গ্রহণ করেন, তাহলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং এই দুর্নীতির বিষাক্ত চক্র চলতেই থাকে। কাস্টমস বিভাগেও একই চিত্র বিরাজ করছে। বন্দরে আমদানি রপ্তানি পণ্যের শুল্ক মূল্যায়নে অনানুষ্ঠানিক লেনদেন দেশের রাজস্ব ভাণ্ডারকে নিরন্তর সংকুচিত করছে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে কেবল রাজস্ব ফাঁকির পরিমাণই প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা। নবম পে স্কেলে রাজস্ব বিভাগের কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা বাড়লে এই ফাঁকির একটি উল্লেখযোগ্য অংশ চিরতরে বন্ধ হবে এবং সরকারের বাড়তি রাজস্ব আদায় হবে। এই বাড়তি আদায়কৃত রাজস্ব দিয়েই পে স্কেলের বর্ধিত ব্যয়ের অনেকটাই মেটানো সম্ভব হবে, যা দেশের অর্থনীতির জন্য একটি স্বনির্ভর চক্র তৈরির অভূতপূর্ব সুযোগ এনে দেবে। শিক্ষা বিভাগে দুর্নীতির একটি বিশেষ রূপ রয়েছে, যা দেশের শিশু ও তাদের পরিবারের ওপর সরাসরি মানসিক ও আর্থিক চাপ তৈরি করছে। সরকারি বিদ্যালয়ে ভর্তির সময় অনানুষ্ঠানিক অর্থ নেওয়া, পরীক্ষায় নম্বর বাড়ানোর বিনিময়ে অবৈধ সুবিধা গ্রহণ, বৃত্তির তালিকায় স্বজনপ্রীতির মাধ্যমে নাম অন্তর্ভুক্তিতে দুর্নীতি এবং বিদ্যালয়ের উন্নয়ন তহবিল ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে। এই ধরনের দুর্নীতির অভিযোগ প্রায়ই সংবাদ মাধ্যমে উঠে আসে। এই দুর্নীতির অন্যতম প্রধান কারণ হল শিক্ষকদের সম্মানজনক বেতনের অভাব। একজন প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যখন দেখেন যে সমযোগ্যতা সম্পন্ন বেসরকারি খাতের কর্মচারীরা